4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় আমিরাতের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা করা হবে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন লন্ডনে একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। এছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এ বৈঠকে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন। বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধনকালে তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে সালাউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়া উদ্যানে শুয়ে আছে। এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখনো জীবিত আছে। গত 15 বছরে চামড়া শিল্পের যে অধপতন এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য আছে তা ভাঙতে নিজে সারা দেশে ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কন্ট্রোল টিমও একসঙ্গে কাজ করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। গতকাল যশোরের সর্ববৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শন শেষে তিনি আরও বলেন, চামড়ার সঠিক মূল্য নির্ধারণ এবং তা বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশে 7.5 লাখ টন লবণ বিতরণ করেছে। মৌসুমী ব্যবসায়ীদের চামড়া সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় চামড়া নষ্ট করেছেন এবং কাঙ্ক্ষিত মূল্য পাননি বলেও জানান তিনি। ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। এটা তো নিষিদ্ধ ছিল। সরকার এই নিষিদ্ধ প্রজ্ঞাপন 3 মাসের জন্য উইথড্র করেছে। সো আমরা বাজার ব্যবস্থাকে ব্যাপক এবং আমরা বাজার ব্যবস্থাকে ইনক্লুসিভ করেছি। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অসহনীয় গরমেও ছুটিতে পরিবারের সদস্য, বিশেষ করে শিশুদের নিয়ে চিড়িয়াখানায় ঢু মারছেন রাজধানীবাসী। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজনদের নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার গাছের ছায়ায় প্রাকৃতিক পরিবেশ। ইলিয়াস মাতবরের রিপোর্ট। প্রচণ্ড গরমের মধ্যেও ঈদের তৃতীয় দিন সোমবার সকাল থেকে দর্শনার্থীদের ভিড় নামে জাতীয় চিড়িয়াখানায়। ছোট্ট সোনামণিদের কেউ এসেছেন বাবা মায়ের হাত ধরে, কেউ এসেছেন পরিবারের সঙ্গে। নানা প্রজাতির প্রাণী দেখার পাশাপাশি গাছের ছায়ায় স্বস্তি মিলছে প্রাকৃতিক পরিবেশের। চিড়িয়াখানায় সামনাসামনি বিভিন্ন ধরনের প্রাণী দেখে উচ্ছ্বাসিত শিশুরা। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সামনে সামনে বাঘ দেখতে
খুবই ভালো লাগলো। এখানে আমার এসে খুবই ভালো লাগছে। আমি হরিণ দেখেছি, বানর দেখেছি আর পাখি দেখছি। বাবার সাথে আসছি, আমি এখানে অনেক কিছু দেখছি, আমার অনেক ভালো লাগছে। শিশু কিশোরদের প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক বাবা মা সন্তানদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। ঢাকা এবং আশপাশের জেলা থেকে মানুষ আসছেন পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে। চিড়িয়াখানা তো আসলে বাচ্চারা অনেক ধরনের জীবজন্তু দেখে, তাদের একটা মেধা বিকাশের একটা সুযোগ থাকে। বাচ্চাদেরকে নিয়ে আসছে, ওরা আসার জন্য অনেক বায়না করতেছে। এখানে অনেকগুলো প্রাণী আছে, দেখার জন্য আকুল আবেদন করছে। পরিচয় বা প্রাণীদের সাথে পরিচয় করাই দিছি। আমার বাচ্চা এগুলো দেখে শিখবে, অ্যানিম্যালের সাথে ওর অনেক কানেক্ট, এই জন্য আমরা নিয়ে আসছি ঈদের পরে ওকে দেখানোর জন্য। চিড়িয়াখানা নিয়ে দর্শনার্থীদের অভিযোগেরও কমতি নেই। তারা বলছেন এখানে ঘোরার কোনো পরিবেশ নেই। প্রচণ্ড গরম, বাচ্চার পোশাক খুলে চেঞ্জ করে এখন গেঞ্জি পরাইছি, হাঁটা যাচ্ছে না, আবার বৃষ্টি আসতেছে, পরিবেশ খুবই ভয়াবহ। বাঘ আপনার যেখানে 3-4টা থাকে সেখানে একটা, আপনার ক্যাঙ্গারু মাত্র শুধু একটা, হরিণ আপনার প্রথম যেখানে দিয়ে ঢুকলাম সেখানে একটাও হরিণ নেই। অ্যাজ এ স্টুডেন্ট আসছিলাম পরিবেশ দেখতে, পরিবেশে তো মানুষই বেশি। পশু পাখি নিয়ে বিক্রি করে দেয় না কি করে দেয় আমি জানি না, পশু পাখি নাই, একদমই নাই। এই বাচ্চাগুলো, এই যে বাচ্চা আনছে অবশ্যই দেখতে, বাচ্চাদের প্রাণী দেখাইতে, বাচ্চাদের প্রাণী দেখার নামে কোনো কিছু নেই, শুধু শুধু হয়রানি করতে আনছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে 10 জুলাই পর্যন্ত। বিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে বিনায় ফিরছেন হাজিরা। বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করেছেন। এর মধ্যে 19 জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 436টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং 462 জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করেছে। এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 188 বাংলাদেশি। এছাড়া 19 জন বাংলাদেশি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার হজ অনুষ্ঠিত হয় 5 জুন। হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ছিল 31 মে। সিরাজগঞ্জের চলনবিলে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে চলনবিলের শুধু তাড়াশ উপজেলাতে ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চলের পাকা ধান। পানিতে ডুবে থাকা ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। নিরুপায় অনেকেই ঈদের আনন্দ ফেলেই নৌকা নিয়ে ডুবে যাওয়া ধান কাটতে দেখা গেছে। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কোমাদবর। চলনবিলে আকস্মিক বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ মাঠে থাকা জমির পাকা ধান, আর তাই ডুবে থাকা ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। অনেকটা নিরুপায় হয়েই ঈদের আনন্দ ফেলে নৌকা নিয়ে ডুবে যাওয়া ধান কাটছেন কৃষকরা। এভাবে যদি 10 দিন থাকে তাহলে আমরা ক্ষেতের ধানগুলো আমরা বাড়িতে নিতে পারবো না, ধানগুলো সব টেকায় যাবে এবং নষ্ট হয়ে যাবে। এই বর্ষাতে এসে উপরকার ঢাল বৃষ্টিতে ডুবে গেছে, অনেকজন কাটতে পারতেছে আর অনেকজন কাটতে পারছে। ধান কাটা মেশিন 7,000-8,000 বিঘা কাটে মনে করেন যে ল হয়েছে, তারপর বহু ধান পড়ে আছে ওর মধ্যে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তাড়াশ উপজেলার নিম্ন অঞ্চল সগুনা ও মাগুরা ইউনিয়নের ফসলি মাঠে এখনো 750 হেক্টর জমির পাকা বোরো ধান কর্তন বাকি রয়েছে। এর মধ্যে কিছু জমির ধান পানিতে ডুবে গেলেও বাকি ধানগুলো কর্তন করতে সহযোগিতা করছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসরকারি কৃষি অফিসার থেকে শুরু করে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমরা কৃষক ভাইদের সাথে সার্বক্ষণিক কাজ করছি। ইতিমধ্যে পানি কমা শুরু হয়েছে। আশা করছি যদি এরকম আরো 4-5 দিন থাকে তাহলে আমাদের কৃষক ভাইদের ধান কাটা শেষ হয়ে যাবে এবং তাদের যে কোনো ধরনের সহায়তার জন্য আমরা তাদের পাশে অবস্থান করছি। বন্যার পানি কমলে অন্তত কিছু জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে আশা এ অঞ্চলের কৃষকদের। কৃষকের পাকা ধান নিরাপদে ঘরে উঠুক, হাসি ফুটুক তাদের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি। গত 17 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন নির্বাচন যখনই দিবে তখনই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। গতকাল বিকেলে পবিত্র ঈদুল আজহা পরবর্তী চট্টগ্রাম দক্ষিণ রাজাউন বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনীতে এসে বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন যখনই হোক আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করব।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে একথা বলেন। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানুষ ভোট উৎসব ভুলে গিয়েছিল। দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এপ্রিল মাসে পবিত্র রমজান সহ বিভিন্ন পরীক্ষা থাকবে। বিএনপি বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখতে চায়। তাই অবিলম্বে ডিসেম্বর মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হলো রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হওয়া। অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ। তিনি বলেন, এভাবে ধীরে ধীরে তর্ক বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার বিকালে রানীরহাটে ফেনী সদর উপজেলাস্থ কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আমরা চাই যে একটা সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক দলে দলে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি তৎপর থাকতে দেখতে পাচ্ছি না। যশোরে জমি নিয়ে বিরোধে মঈন উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা, একই ঘটনায় অপর ভাই জমির উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেছে চাচাতো ভাই আশিক। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হত্যা 2 দিন পার হলেও মূল আসামি আটক করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে আছে। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে নিহত মঈন উদ্দিন একই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে। বরিশালের মুলাদীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবুগঞ্জ মুলাদীর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী। মুলাদী প্রেস ক্লাব হলরুমে উপজেলা কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অলিউল্লাহ সিদ্দিকী বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ভুলবশত কোনো ত্রুটি থাকতে পারে কিনা বাংলাদেশ কৃষক দলের কোনো দুর্নাম নেই। শেখ পরিবারের নামে পরিচালিত হয়ে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামের অংশ হিসেবে দিনাজপুরে পার্বতীপুরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। চলতি বছর 9 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন করে 24 শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। তালিকার 7 নম্বর সিরিয়ালে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে আর.এ. গনি স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির 50 বছরে পদার্পণ করা উপলক্ষে আর.এ. গনি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ আয়ুব আলী সরকারের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী শফিউল আলম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন টিপু সহ অন্যান্য অতিথিবৃন্দ। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় চর জাজুরিয়া ঐতিহাসিক বলাকা সংঘের উদ্যোগে ভাই বন্ধু দ্বিবার্ষিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খাসকাউলিয়া KR পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালি উপজেলা সাবেক বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদ মোল্লা। আর উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন,
আব্দুল জব্বার, আমিরুল ইসলাম, মোহাম্মদ ফজল হক। খেলার সংবাদে এবার বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ প্রসঙ্গ। ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে চরম উন্মাদনা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ জানান, ঘরের মাঠে দেশের ফুটবল ভক্তদের ভালো কিছু উপহার দিতে চান তারা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও জয় নিয়েই মাঠ ছাড়তে চান সিঙ্গাপুর। রাকিব হাসানের রিপোর্ট। 2026 সালের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রায় 55 মাস পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় ফুটবল প্রেমীদের মধ্যে বিপুল আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে। হামজা চৌধুরী, জামাল ভুইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাদের উপর আশা বাড়ছে ভক্ত সমর্থকদের। দুপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া। ভুটানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি সিঙ্গাপুরের বিপক্ষেও দলকে এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি। We are also waiting for tomorrow and you will see an energetic team tomorrow and you will see a team ready to fight and get the 3 points. ভারতের সঙ্গে ড্রয়ের পর এবার নিজেদের মাঠে বাংলাদেশ চাইছে পুরো 3 পয়েন্ট। কোচ হাবিয়ের কাভরেরা বলছেন, হামজার সাথে এবার ফাহমিদুল ইসলাম ও শামিদ সোমদের দলে যোগ দেয় শক্তি আগের চেয়ে বেড়েছে। এছাড়া প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি। Try to improve the previous match. We did very good things against India, especially as you are saying in terms of energy, intensity, a fearless team, very brave. But there are other points that we need to improve to actually target to be the best in this group because there's no other option. আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র 2 বার মুখোমুখি হয়েছে। 2 বারই জয় পেয়েছে সিঙ্গাপুর। আর এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দল বলে জানিয়েছেন কোচ সুতুমু উগুরা ও অধিনায়ক আমিনুল আদিল। Bangladesh is also a good team, so I think we will prepare well and hopefully we give Bangladesh a good fight. At the same time, hopefully Bangladesh also give us also a good game tomorrow. Then we play against Bangladesh in our way, but so we no scare, we challenge to Bangladesh team. This is most important thing. ঢাকা জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি 2 দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ সিতে 4 দলের সংগ্রহ সমান 1 পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ। বাছাই পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দলই শুধুমাত্র মূল পর্বে খেলার সুযোগ পাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।